হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োটেক সলিউশন। আজকে আমরা এই ভিডিওতে শিখব বাংলা গ্রামারের ধ্বনি কি, বর্ণ বলতে আমরা কি বুঝি, স্বর ও ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। তো দেখো, প্রথমে আমরা ধ্বনি বলতে বুঝবো যে মুখনিঃসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে আমরা ধ্বনি বলি, যেটা আমাদের মুখ দিয়ে বের হয়। নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজ মানে একটা ছোট ধ্বনি করতে তো বেশি আওয়াজের দরকার পড়ে না, তো ওই জন্য বলেছে এখানে ক্ষুদ্রতম আওয়াজ। তো এটাকে আমরা ধ্বনি বলতে পারি, বা মুখ উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে আমরা ধ্বনি বলি। বর্ণ কাকে বলি? ধ্বনি প্রকাশক চিহ্নকে আমরা বর্ণ বলি। ছোটবেলাতে আমরা পড়েছি অ, ক, খ, এগুলো হলো আমাদের বর্ণ। নেক্সট আমরা পড়বো অক্ষর কাকে বলে। অক্ষর হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একেবারে উচ্চারিত ধ্বনিকে আমরা অক্ষর বলি। অক্ষর কাকে বলি? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, মানে আমাদের বাকযন্ত্র দিয়ে অল্প চেষ্টার মাধ্যমেই যে উচ্চারিত ধ্বনি হয় তাকে আমরা অক্ষর বলি। পরবর্তী আমরা পড়ব মৌলিক স্বর কাকে বলে। যে ধ্বনিগুলিকে বিশ্লেষণ বা বিভক্ত করা যায় না সেই সমস্ত স্বরধ্বনিকে মৌলিক বা প্রাথমিক স্বর বলে। যেমন অ, আ, হস্য ই, দীর্ঘ ই, হস্যু, এ, এগুলো মোট 7টা আমাদের প্রাথমিক বা মৌলিক স্বর আছে। মনে রাখতে হবে 7টা প্রাথমিক বা মৌলিক স্বর আছে। এবার আমরা দেখব হ্রস্ব স্বর কাকে বলে। যে স্বরবর্ণগুলি উচ্চারণ করতে কম বা অল্প সময় লাগে সেই স্বরবর্ণগুলিকে আমরা হ্রস্ব স্বর বলি। যথা অ, ই, হস্য, রি, এই মোট 4টি আমাদের হ্রস্ব স্বর আছে, যেগুলো উচ্চারণ করতে খুব কম সময়ই লাগে। বাংলা ভাষায় রি স্বর উচ্চারিত হয় না, তাই হ্রস্ব স্বর 3টি ধরাই ভালো। পরবর্তী আমরা পড়ব দীর্ঘস্বর। দীর্ঘস্বর কি? যে স্বরবর্ণগুলি উচ্চারণ করতে দীর্ঘ অর্থাৎ বেশি সময় লাগে সেই সমস্ত স্বরবর্ণকে আমরা দীর্ঘস্বর বলতে পারি। যথা আ, দীর্ঘ ই, হস্য, এ, ওই, এই মোট 5টি আমাদের দীর্ঘস্বর আছে। এরপর আমরা পড়ব পুলত স্বর কাকে বলে। আসলে গান গাওয়ার সময় কিংবা নাটক করার সময়, আবৃত্তি করার সময় আমরা আবেগ প্রকাশের জন্য যে স্বরটা ইউজ করি, বা কাউকে ডাকার সময় যে সমস্ত আবেগ প্রকাশের জন্য আমরা স্বর ইউজ করি, সেগুলোকে কিন্তু পুলত স্বর বলা হয়। এই পুলত স্বর কিন্তু অনেকটা দীর্ঘ মাত্রায় টেনে উচ্চারণ করা হয় বা বলা হয়। যেমন দেখো, উদাহরণ দেওয়া আছে যদু এ হে। এখানে যে হে বলা হচ্ছে, যদু হে, যদুকে ডাকা হচ্ছে, এটা কিন্তু আমাদের পুলত স্বরের মধ্যে পড়বে। যৌগিক স্বর কাকে বলে? দুটি স্বরবর্ণ যুক্ত হয়ে একটি স্বরবর্ণ রূপে উচ্চারিত হয়, তখন সেটাকে যৌগিক স্বর বলা হয়। এই যৌগিক স্বরকে কিন্তু যুক্ত স্বরও বলে, যুগ্ম স্বরও বলে, বা সন্ধি স্বরও বলে। তো এই ও আর হস্যই, এই ও আর হস্যই মিলে হয় ওই, ও আর হস্য মিলে হয় ও, এগুলো কিন্তু যুগ্ম স্বর। পরবর্তী আমরা পড়ব অর্ধস্বর কাকে বলে। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তাকে আমরা অর্ধস্বর বলি। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের মতো উচ্চারিত হবে তাকে আমরা অর্ধস্বর বলবো। যেমন অন্তুজ্জা, বৈরি, এগুলো কিন্তু স্বরবর্ণের মতোই উচ্চারিত হচ্ছে, তাই এদেরকে অর্ধস্বর বলা হয়। কুঞ্চিত স্বর কি? যে স্বরধ্বনির উচ্চারণ করতে হলে ওষ্ঠ দুটি কুঞ্চিত করতে হয়। কুঞ্চিত করতে হয় মানে একসাথে এনে সরু চুচালো টাইপের করতে হয়, সেটাই আমাদের কুঞ্চিত স্বর। যেমন অ, হস্য, ও, এই সমস্তগুলো কিন্তু কুঞ্চিত স্বর। তোমরা যখন পড়বে তখন নিজেরা একটু নিজেদের সাথে বলে বলে পড়বে, মুখে জোরে বলে বলে পড়বে, তাহলেই কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে খুব সুবিধা হবে। পরবর্তী আছে আমাদের সংবৃত স্বর। সংবৃত স্বর কি? যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বর সংবৃত বা সংকুচিত হয় তাকে আমরা সংবৃত স্বর বলি। যেমন দেখো হস্যই, নিজেরা মুখে উচ্চারণ করে বলো, দেখবে হস্যই, এটা বলতে গেলে দেখো মুখটা সংকুচিত করতে হচ্ছে। হস্যই, হস্য, এগুলো সব সংবৃত স্বর।
বিবৃত স্বরধ্বনি কি? যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখগহ্বর বিবৃত বা প্রসারিত হয় তাকে আমরা বিবৃত স্বর বলি। যেমন আ, এ, এগুলো বলতে গেলে দেখো আমাদের মুখটা কিন্তু অনেকটা খুলে যায়, তাই জন্য এটাকে বিবৃত স্বর বলা হয়। সানুনাসিক স্বর কি? যে স্বরধ্বনি উচ্চারণের সময় নাসিকার সাহায্য ছাড়া বলা যায় না, নাসিকার সাহায্য নিতেই হয়, সেই সমস্ত স্বরধ্বনিকে বলা হয় সানুনাসিক স্বর। যেমন সানুনাসিক বা আনুনাসিক, যেমন আকা, আঁচল, আকা, আঁচল। নেক্সট আমরা পড়বো, দেখো বলছে অ এর সংবৃত বা বিকৃত উচ্চারণ কেমন হয়? অ যখন ও এর মতো উচ্চারণ হয় তখন তাকে অ এর সংবৃত বা বিকৃত উচ্চারণ বলা হয়। দেখো দেখো এখানে অতুল, হ্যাঁ, কখনো কখনো সেটা অতুলও হয়, অতুল, অতি, অতিও হয়। এই অতির অটা কিন্তু ও এর মতন উচ্চারিত হচ্ছে, তাই জন্য এগুলোকে অ এর সংবৃত বা বিকৃত উচ্চারণ বলা হয়। আয়ের বিকৃত বা স্বাভাবিক উচ্চারণ কি? অয়ের বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ কি? অয়ে যখন অয়ের মতো উচ্চারণ হয় তখন সেটা অয়ের বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে। যেমন অনেক, অয়ের উপর জোরটা পড়ছে, অশেষ, অয়ের উপর জোরটা পড়ছে, এগুলো কিন্তু অয়ের বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। একারের সংবৃত্ত বা বিকৃত উচ্চারণ কি? এ যখন এর মতো উচ্চারণ হয় তখন তাকে একারের সংবৃত বা বিকৃত উচ্চারণ বলা হয়। এক, এই এককে অনেকে দেখবে এক এরকমভাবেও বলে, এখন, এখন, ঠিক আছে? এই জফলার উচ্চারণটাও কিন্তু উচ্চারণের সময় বোঝা যায়। তো এইগুলোকে একারের সংবৃত্ত বা বিকৃত উচ্চারণ বলা হয়। এবার আমরা বলবো একারের বিবৃত বা স্বাভাবিক উচ্চারণটা কি? আগে তো বললাম বিকৃত উচ্চারণ, এখন পড়বো স্বাভাবিক উচ্চারণ। এ যখন এর মতো করে উচ্চারিত হবে তখন সেটা স্বাভাবিক উচ্চারণ হবে। স্বাভাবিক উচ্চারণ বলবো এসো, এর উপর জোরটা পড়ছে, এলাম, এর উপর জোরটা পড়ছে, এগুলো কিন্তু একারের স্বাভাবিক উচ্চারণ। আচ্ছা, বর্গীয় বর্ণ বা স্পর্শবর্ণ কাকে বলে? ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা বর্গীয় বর্ণ বলতে পারি। আবার বর্ণগুলি উচ্চারণ করবার সময় জিহ্বার অগ্রভাগ, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এগুলি সবই স্পর্শ করে বলে একে স্পর্শবর্ণ বলা হয়। ঠিক আছে, তারপর আমরা পড়ব স্পষ্ট বর্ণ কাকে বলে। ক, ট, প, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই বর্ণগুলি উচ্চারণ করার সময় মুখগহ্বরের বিশেষ স্থান বা পৃষ্ঠ স্পর্শ করে বলে একে পৃষ্ঠবর্ণও বলা হয়। ক, ট, প, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো দেখো সবই আমাদের বলতে গেলে মুখগহ্বরের এক বিশেষ স্থান, পৃষ্ঠ কিন্তু টাচ করে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে পৃষ্ঠবর্ণ। সৃষ্ট বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি উচ্চারণের সময় জিহ্বা এবং তালুর স্পর্শে ঘর্ষণজাত ধ্বনি তৈরি হয় সেগুলো কিন্তু সৃষ্ট বর্ণ। যেমন দেখো চ, ছ, বর্গের চ, ঝ এগুলি কি উচ্চারণের সময় জিহ্বা এবং তালুর স্পর্শে ঘর্ষণজনিত হয়ে ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, তাই জন্য একে ঘৃষ্ট বর্ণ বলা হয়। নাসিক্য বা অনুনাসিক বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি উচ্চারণের সময় মুখের ভিতরের বায়ু মুখ থেকে না বেরিয়ে নাক দিয়ে বের হয় সেটাকে বলা হয় নাসিক্য বর্ণ। এবার আমরা পড়ব ঊষ্ম বর্ণ কাকে বলে। যে বর্ণগুলি উচ্চারণের সময় ঊষ্ম অর্থাৎ শ্বাসবায়ুর অধিক্য থাকে এবং এই বর্ণগুলিকে ঊষ্ম বর্ণ বলা হয়, যথা তালিবস্য, মূর্ধন্য ষ, দন্তুস্ব, হ এগুলি কি বলার সময় শ্বাসবায়ু মানে আমরা যে শ্বাস নিচ্ছি সেই বায়ুটা বেশি পরিমাণে বের হয়, ঠিক আছে? সেটা ওই জন্য এটাকে ঊষ্ম বর্ণ বা নিঃশ্বাসিত বর্ণ বলা হয়। অন্তস্থ বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি স্পর্শবর্ণ ও ঊষ্ম বর্ণের অন্তস্থ অর্থাৎ মধ্যস্থ সেই বর্ণগুলিকে বলে অন্তস্থ বর্ণ, যথা অন্তুজ, র, ল, ব। এরপর আসছি অল্পপ্রাণ বা অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ। অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ কি? যে ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণ করবার জন্য অল্প পরিমাণ প্রাণ অর্থাৎ শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেই বর্ণগুলিকে আমরা অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ বলি। যেমন কি হয়? প্রথম, তৃতীয়, পঞ্চম, ঠিক আছে? পঞ্চম বর্ণ যেমন ক, ট, চ,
চ, ত, প, গ বর্গের জ, ড, ধ দন্তান্ন এবং অন্তুজ র, ল, ব, এইগুলি সবই হলো পঞ্চম বর্ণ। পরবর্তী আসি। পরবর্তী বলছে মহাপ্রাণ বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি উচ্চারণ করবার সময় অধিক পরিমাণে প্রাণ অর্থাৎ শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেই বর্ণগুলিকে মহাপ্রাণ বর্ণ বলে। যেমন বর্গের দ্বিতীয় চতুর্থ বর্ণ, যেমন খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, চ, ধ, ম, এগুলি সবই কিন্তু মহাপ্রাণ বর্ণ। এগুলি অধিক পরিমাণে শ্বাসবায়ুর প্রয়োজন হয় যখন আমরা উচ্চারণ করি। পরবর্তী আমাদের আসছে অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি গম্ভীর্যহীন বা মৃদু স্বরে উচ্চারণ করা হয় সেগুলি হলো অঘোষ বর্ণ। যেমন ক, ট, প, খ, ছ, ঠ, এগুলি সব কি হয়? এগুলিকে অঘোষ বর্ণ বলে। এই বর্ণগুলি কিন্তু গাম্ভীর্যহীন বা মৃদু স্বরে উচ্চারণ করা হয়। পরবর্তী আসছে নাদবর্ণ বা ঘোষবর্ণ। যে বর্ণগুলি উচ্চারণ করার সময় কণ্ঠস্বরের গাম্ভীর্যের প্রয়োজন হয় সেই বর্ণকে বলা হয় নাদবর্ণ বা ঘোষবর্ণ। যেমন দ, ব, ঘ, ঝ, ঢ, ভ, ভয়াকার, এই সমস্ত সবই হলো ঘোষবর্ণ বা নাদবর্ণ। এইগুলি উচ্চারণ করার সময় একটা গাম্ভীর্যের প্রয়োজন হয় এবং একটু কণ্ঠস্বরটা অনেকটা গাম্ভীর্যপূর্ণ হয় বলে এগুলোকে ঘোষবর্ণ বলা হয়। ড সংযুক্ত বা যুক্ত ব্যঞ্জন বর্ণ কাকে বলে? দুটো ব্যঞ্জন বর্ণ যখন একসাথে মিলিত হয়ে উচ্চারিত হয় তখন তাকে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বর্ণ বলা হয়। যথা ক আর মূর্ধন্য ষ, এইটা ক্ষীয় উচ্চারণ হয়, ইঙ এবং চ ইঙয় চয় উচ্চারণ হয়, বর্গের জ এবং ইঙ বর্গের জ ইঙয় উচ্চারণ হয়। তো এগুলোকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বা ড সংযুক্ত বর্ণ বলা হয়। প্রতিবেষ্টিত বর্ণ কাকে বলে? যে বর্ণগুলি উচ্চারণ করার জন্য জিহ্বা প্রতিবেষ্টিত হয় অর্থাৎ চক্রাকারে ধারণ করে সেই বর্ণগুলিকে প্রতিবেষ্টিত বর্ণ বলা হয়। ট, ঠ, ড, ঢ এগুলো কিন্তু সব প্রতিবেষ্টিত বর্ণ। তাড়নজনিত বর্ণ কাকে বলা হয়? তাড়নজাত বর্ণ কাকে বলা হয়? যে বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়া তাড়িত হয় অর্থাৎ আঘাত পায় সেই সমস্তকে বলা হয় তাড়নজাত বর্ণ। যেমন র, ঢ, এগুলো উচ্চারণ করার সময় কি হয়? আমাদের জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়ার সাথে তাড়িত হয়, মানে টাচ লাগে। হলো পরবর্তী আমাদের আছে কম্পনজাত বর্ণ। যে বর্ণগুলি উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়ায় কম্পিত হয়, জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়ায় কম্পিত হয় সেই বর্ণগুলিকে কিন্তু বলা হয় কম্পিত বর্ণ। যেমন র। পরবর্তী আমরা পড়ব পার্শ্বিক বর্ণ কাকে বলে? যে বর্ণটি উচ্চারণ করবার সময় জিহ্বার দুই পাশ থেকে বায়ু বেরিয়ে যায় সেই বর্ণকে পার্শ্বিক বর্ণ বলা হয়। যেমন ল। তরল বর্ণ কাকে বলা হয়? যে ব্যঞ্জন বর্ণ দুটি রি ও লি এর মতো উচ্চারণ হয় তাকে তরল বর্ণ বলা হয়। যেমন র ও ল রি ও লি এর মতনই কিন্তু উচ্চারণ হয়, তাই জন্য এদিকে তরল বর্ণ বলা হয়। পরবর্তী আমরা পড়ব স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে উভয়ের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটানোকে কিন্তু স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়। যেমন ভক্তি, ভক্তিকে একদম পুরো ভেঙে দিলে ভক্তি ভ ক তয়েসি হয়। রত্ন, সেটাকে ভেঙে দিলে রতন হয়। এই যে উচ্চারণের সুবিধার জন্য আমরা ভেঙে নিয়েছি এটাকেই কিন্তু বলা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। পরবর্তী আমরা পড়ব স্বরলোপ কাকে বলে? দ্রুত উচ্চারণের ফলে যখন কোনো শব্দের আদি স্বর লোপ পায় তখন তাকে আদি স্বরলোপ বলা হয়। যেমন আলেবু, লাউ, উড়ম্বর, ডুমুর, ঠিক আছে? তো এই দ্রুত উচ্চারণের ফলে মানে খুব তাড়াতাড়ি উচ্চারণের জন্য যে আদি স্বরটা লোপ পাচ্ছে, ঠিক আছে? আলাবু, লাবুটা হ্রস্ব হয়ে গেছে, লাউ হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমগুলোকে বলা হয় স্বরলোপ। পরবর্তী আমরা আসছে অন্তর্হিতি বা অন্তঃস্বরলোপ। উচ্চারণের সময় কোনো শব্দের শেষ স্বরবর্ণটি লোপ পেলে তাকে অন্তর্হিতি বা অন্তঃস্বরলোপ বলে। যথা রাম রাম, ভাত রাম রাম হয়ে যায়, ভাত ভাত হয়ে যায়, ভয়াকার খন্দত্তা হয়ে যায়, ঠিক আছে? তারপর পড়ব স্বরসংগতি কাকে বলে? পূর্ববর্তী বা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে শব্দমস্তিষ্ক স্বরধ্বনির পরিবর্তনের ফলে যে উচ্চারণের বৈশিষ্ট্য দেখা যায় তাকে স্বরসংগতি বলা হয়। যেমন বিলাতিকে আমরা কি বলে থাকি? বিলিতি। মিশে
সেটাকে বলা হয় মেশে। হত্যা, হত্যাকে হত্যা, ঠিক আছে? এগুলি হলো স্বরসঙ্গতি। নেক্সট আমাদের আসছে স্বরাগম। স্বরাগম বলতে আমরা কি বুঝি? কোনো শব্দ উচ্চারণের সময় জিহ্বার জড়তা বা আড়ষ্টতার জন্য আদি ব্যঞ্জন বর্ণের আগে স্বরবর্ণের আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। যেরকম স্ত্রী, স্ত্রীকে আমরা স্ত্রী বলি, স্ত্রী। স্কুল, কেউ কেউ এটাকে স্কুলও বলে, স্কুলকে স্কুল বলে। আচ্ছা, এরপর পড়ব অপিনিহিতি কি। অপিনিহিতি শব্দ মধ্যস্থ হস্যই বা হস্যকারের আগেই উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। যেমন কোরিয়াটাকে কইরা, সাধু সাউদ, এগুলি হলো অপিনিহিতি। ঠিক আছে? হস্যই বা হস্যকারের আগে উচ্চারণ করার রীতিকে বলা হয় অপিনিহিতি। পরবর্তী হলো অবিশ্রুতি। অপিনিহিতি জাত হস্যই বা হস্য শব্দমধ্যস্থ ধ্বনিকে প্রভাবিত করে, যে অভ্যন্তরীণ সন্ধি ঘটায় তাকে অপশ্রুতি বলে। যেমন কোরিয়াটা আমাদের কি উচ্চারণ হতো? কইরা, এখন উচ্চারণ হয় আমাদের করে। সাধু থেকে সাউদ এসছে, তারপর সেদো এসছে। ঠিক আছে? হস্যই বলছে অবিশ্রুতি হলো অপিনিহিতি জাত হস্যই বা হস্য মধ্যস্থ স্বরধ্বনিকে প্রভাবিত করে, যে অভ্যন্তরীণ সন্ধি ঘটায় তাকে বলা হয় অবিশ্রুতি। ধ্বনিলোপ কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের স্বরধ্বনি লোপ পেলে তাকে ধ্বনিলোপ বলা হয়। উচ্চারণের সুবিধার জন্য শব্দের স্বরধ্বনি যখন লোপ পায় তখন তাকে ধ্বনিলোপ বলা হয়। যথা আলেবু লাউ হয়, গামোছা গামছা হয়। হয়ের লোপ, হ কখন লোপ হয়? দ্রুত বা সংক্ষিপ্ত উচ্চারণের ফলে যখন কোনো শব্দমধ্যস্থ হ বর্ণের লোপ ঘটে তখন হ লোপ বলে। যেমন ফল আহার, সেটাকে আমরা বলি ফলাহার বা ফলার। মালদহ, সেটা এখন হয়েছে মালদা, এটা আমরা সবাই জানি। এরপর আসছে রয়ের লোপ কখন হয়? দ্রুত বা সংক্ষিপ্ত উচ্চারণের ফলে যখন কোনো শব্দমধ্যস্থ র বর্ণের লোপ পায় তখন তাকে র লোপ বলে। যেমন করতে, সেটাকে আমরা কি বলি? করতে। মাল্য, তাড়াতাড়ি বলতে গেলে কি হয়? মাল্য, ময়কার ল ল হয়ে যায়। বর্ণলোপ কাকে বলে? দ্রুত উচ্চারণের ফলে যখন কোনো শব্দমধ্যস্থ ব্যঞ্জনবর্ণ লোপ পায় তাকে বর্ণলোপ বলা হয়। যথা বরদাদা বরদা, ছোট কাকা ছোটকা। ঠিক আছে? ছোট কাকাকে আমরা ছোটকাও বলি, আবার বরদাদাকে বরদা বলি। তো এখানে বর্ণলোপ হয়ে কিন্তু এটা হয়েছে। পরবর্তী আমরা পড়ব অবিশ্রুতি। বলছে সংস্কৃত ধাতু থেকে শব্দ গঠন করবার সময় স্বরধ্বনির যে গুণ বৃদ্ধি বা সম্প্রসারণ ঘটে তাকে অপিনিহিতি বলা হয়। যথা বজ ধাতু থেকে বচন বা গুণ, বাচ্য মানে বুদ্ধি, উক্ত মানে সম্প্রসারণ, মিল মানে মেলা, দ্বার দুয়ার, এগুলি কিন্তু অবিশ্রুতি। সংস্কৃত ধাতু থেকে শব্দ গঠন করবার সময় স্বরধ্বনিতে যে গুণ বৃদ্ধি সম্প্রসারণ ঘটে এটাকে বলা হয় অপিনিহিতি। ব্যঞ্জন সঙ্গতি কাকে বলা হয়? বা সমীকরণ বা সমবর্ণতা কাকে বলা হয়? শব্দমধ্যস্থ পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনির পরস্পর প্রভাবের ফলে যখন একরূপা ধারণ করে, মানে একসাথে একটা শব্দ ধারণ করে, তখন ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন বলা হয়। যথা গল্পটা গল্প হয়ে যায়, চন্দনটা চন্দন হয়ে যায়। ঠিক আছে? পরবর্তী আমরা পড়ব বর্ণ বিপর্যয় কাকে বলে। শব্দ মধ্যস্থ পাশাপাশি দুটি বর্ণের পরস্পরের স্থান পরিবর্তন ঘটালে তাকে বর্ণ বিপর্যয় বলে। যেমন মুকুট হয়, রিক্সা রিস্কা হয়। ঠিক আছে? এগুলি হলো বর্ণ বিপর্যয়। বর্ণ বিকৃতি কি? শব্দ মধ্যস্থ কোনো বর্ণের বিকার বা পরিবর্তন ঘটলে তাকে বর্ণ বিকার বা বর্ণ বিকৃতি বলা হয়। যেমন ধাইদাই, পুকুর দুকুর, শিকল শেকল, শালা হালা, এগুলি সব বর্ণগুলিকে বিকৃত করার জন্যই শালাটা হালা হয়েছে, শিকলটা ছেকল হয়েছে, ধাই দাই হয়েছে, পুকুর দুকুর হয়েছে। এরপর আমরা পড়ব ঘোষীভবন। ঘোষীভবনটা কি? যখন কোনো শব্দমধ্যস্থ অঘোষ বর্ণ উচ্চারণের সময় ঘোষ বর্ণের পরিবর্তিত হয় তাকে ঘোষীভবন বলা হয়। যেমন কাকটাকে উচ্চারণের সময় পরিবর্তিত হয় কাক। বাকীশ্বরী বাগীশ্বরী, শাক শাক। এই যে উচ্চারণের পার্থক্য, এই শব্দ মধ্যস্থিত অঘোষ বর্ণ উচ্চারণের করে ঘোষ বর্ণে পরিবর্তিত হয়েছে, একে ঘোষীভবন বলা হচ্ছে।
ঊষ্মীভবন কি? যখন কোনো স্পর্শবর্ণ ঊষ্মবর্ণের মতো উচ্চারিত হয় তাকে ঊষ্মবর্ণ ঊষ্মীভবন বলা হয়। যেমন কাগজ, কাগজ, মেজদা, মেজদা। ঠিক আছে।